বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সুপার নিউমারি পোস্ট এটা কি অবৈধভাবে করা হয়েছিল, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে সেই মামলা শুনলই না। এবং রাজ্য সরকারের প্রতি যে একটা প্রত্যেকের মধ্যে একটা ভয় ছিল, কি হয় কি হয় যদি সিবিআই তদন্ত হয়, কি হয় কি হয়, তাতে একদিকে স্বস্তির আবহাওয়া। অর্থাৎ এই কয়েকদিন এসএসসি নিয়ে আহ লেজেগোবরে অবস্থা হয়েছিল সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, সেখান থেকে আজ হয়তো খানিকটা স্বস্তি মিলেছে সিবিআই তদন্ত না দেওয়ার। কারণ এই সুপার নিউমারি পোস্ট নিয়ে যে সিদ্ধান্ত, সেটা হয়েছিল মন্ত্রিসভায়। এবং যদি সত্যি সত্যি সিবিআই হতো, তাহলে তো সিবিআই সমগ্র মন্ত্রী সবাইকেই, অর্থাৎ তারা তদন্তের জন্য ডাকতো, আওতায় পড়তো। সেই জায়গা থেকে সত্যি যেমন একদিকে মিলেছে, তেমন অন্যদিকে রাজ্যের কাতর আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে, যে 25,773 জন, অর্থাৎ প্রায় 26,000 যে চাকরি, সেই চাকরি বিশেষ করে যারা যোগ্য, তাদের যেন অন্তত চাকরি করার ব্যবস্থাটা এখন করা হয়। কারণ রাজ্যে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। 52:1 অনুপাতে এই যে শিক্ষক রাজ্যে, সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা, শিক্ষাবর্ষ শুরু হয়েছে, তাই কাতর একটা আবেদন করা হয়েছে রাজ্যের তরফে। তো এখন প্রশ্ন যে সুপ্রিম কোর্টে স্বস্তি মিললেও রাজ্যের এই আবেদনে কি স্বস্তি মিলবে, সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে চাকরিহারা যারা, তারা কিন্তু আজকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির যিনি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে দেখা করেছিলেন। যে কি কারণ, তিনি প্রথম এই যোগ্য অযোগ্য ব্যাপারটা নিয়ে এসেছিলেন। তিনি প্রায় 6,000-এর কাছাকাছি একটা সংখ্যা বলেছিলেন যে এরা অযোগ্য। তারপরে তাই নিয়ে আমরা দেখেছি ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট, 1-1.5 বছর ধরে যা অবস্থা আমরা দেখেছি, সেইখান থেকে যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করা সম্ভব বলেই জানিয়েছেন চাকরিহারাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিভাবে তারও পথ তিনি বাতলে দিয়েছেন, আর সেটা কি সত্যি সম্ভব, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে রাজ্যের কাতের আবেদন, সেই আবেদনে কি সুপ্রিম কোর্ট সাড়া দেবে, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে স্বস্তি মিলেছে যে সিবিআই তদন্ত হয়নি সুপার নিউমারি পোস্ট নিয়ে। আপনি কিভাবে দেখছেন এই দুটি বিষয়? দেখুন, প্রথম কথা যে এই যে রিভিউ পিটিশন যেটা রাজ্য সরকারের তরফে করা হয়েছে, সেই রিভিউ পিটিশনে কাতর আবেদন যেটা করা হয়েছে যে এই যে স্কুলের সেশন রয়েছে, সেই সেশন অনুযায়ী পড়াশোনা শুরু করতে হবে ইত্যাদি। এবং এই ঘটনাগুলো তো আহ, মানে সুপ্রিম কোর্টের অজানা ঘটনা নয়। কিন্তু যেখানে এই মামলা আজকে প্রায় 4-5 বছর ধরে যখন চলছে, সেই মামলা চলাকালীন সময়ে হাইকোর্টে যখন সিঙ্গল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিল যে যারা প্রপার টেন্টেড টিচার্স তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিন, সেইটা তখন রাজ্য সরকার না মেনে বা স্কুল সার্ভিস কমিশন না মেনে ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চে ওই একই অর্ডার রাখে, যেটা আপিল করে সুপ্রিম কোর্ট। এবং যার ফলে আজকে প্রায় এই 26,000-এর কাছে ছাত্রছাত্রী, এই শিক্ষক, তারা আজকে চাকরি হারান। এখন এই স্টেজে এসে নতুন করে সুপ্রিম কোর্টের কাছে এই নতুন যে স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এটা বলা কতখানি যুক্তিসঙ্গত? তার কারণ হচ্ছে যে রিভিউ পিটিশনের স্কোপটা ইজ ভেরি লিমিটেড। তার কারণ রিভিউ পিটিশনে যদি কোনো এরার অন দি ফেস অফ দি ফ্যাক্ট যদি কিছু থেকে থাকে, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, সেই ভুলটা তুলে তাদের কাছে দেখানোটা, এবং সেক্ষেত্রেই একমাত্র রিভিউ পিটিশন অ্যালাউ হয়। আদারওয়াইজ 99.9% চান্স হচ্ছে রিভিউ পিটিশন রিজেক্ট হয়ে যাওয়া। এখন এই যে আজকে বা গত কয়েকদিন ধরে মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবটাকে যদি গ্রহণ করে রাজ্য সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে, যেহেতু এখন তিনি বিজেপির সাংসদ, তাই বিজেপির সাংসদের প্রস্তাব মেনে নেওয়া
কিন্তু এটা তো ঘটনা বটে যে এই যে মানে চাকরির দুর্নীতি, সেটার সম্পূর্ণভাবে ধরেছিলেন হচ্ছে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে তার নলেজে কিন্তু সমস্ত ঘটনাটা রয়েছে। তিনি আজকে যখন রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শিক্ষকদের চাকরি যাতে না যায় তার জন্য একটা প্রস্তাব দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরামর্শটাকে গ্রহণ করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি গ্রহণ করে, তিনি সেই অনুযায়ী একটা রিভিউ পিটিশন ফাইল করতে পারতেন, যে যেখান থেকে তিনি বলেছেন যে হরিয়ানাতে যে মাস্টার ইয়েটা রয়েছে আর কি, বলে ওএমআর শিটের যে হুম। মাস্টার কপি, যেটা আর কি তদন্তের জন্য সিবিআই পেয়েছে হরিয়ানা থেকে, তিনি সেইখানের থেকে আমি একটু এখানে বলে দিই, সেগ্রিগেট সেগ্রিগেট অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পরামর্শটা দিয়েছে আমি আমি একটু পড়ে দিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এসএসসি তরফে বলেছে যে OMR এর হার্ড কপি পুড়িয়ে ফেলেছি আমাদের। তিনি বলছেন যে ওনারা যখন বলছেন আমরা OMR হার্ড কপি পুড়িয়ে ফেলেছি, আমার খুব সন্দেহ হচ্ছে পুড়িয়ে ফেলা হয়েছে কিনা। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে কিনা সন্দেহ আছে। তাহলে আর তো কোনো উপায় নেই নকল বার করা। আগে তো আমাকে রেজাল্টটা দেখতে হবে, সেখান থেকে বার করতে হবে। একটা কম্পিউটারাইজড মেথড তো রয়েছে, যেখান থেকে ম্যাচ করলে বোঝা যাবে কতজন পাস করেছেন কতজন ফেল করেছেন। এইটা একদিকে। আরেকদিকে তিনি যেটা বলছেন যে সমস্ত তথ্য জোগাড় করে একটা টিম তৈরি পরামর্শ তিনি দিচ্ছেন, যে টিম সমস্ত তথ্য জোগাড় করবে। কিভাবে না, এই যোগ্য অযোগ্যদের লিস্ট বার করে দেওয়া সম্ভব কিভাবে তিনি বলছেন যে সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছে হরিয়ানা থেকে, মাদার ডিস্ক হ্যাঁ কথাটা মাদার আমি ডিস্ক বলছি। হরিয়ানা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে মিস্টার এক্স এর কাছে যেটা ছিল সেটার সঙ্গে মিস্টার এক্স এর সাব কন্ট্রাক্টরের কাছে যেটা ছিল সেটা একই জিনিস। অর্থাৎ দুজনেরই কিন্তু একই জিনিস। যে সংস্থাকে আমি সংস্থার নামটা বললাম না, নাইসা সম্ভবত, এবং তারা হ্যাঁ, আবার এই আরেকজনকে দিয়েছে। আমি আমি হ্যাঁ আমি আমি সেইটাই বলছি যে হ্যাঁ যে হ্যাঁ প্রস্তাবটা উনি দিয়েছিলেন মাস্টার ডিস্ক থেকে, যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে যারা সেখানে আহ, এই টেন্টেড টিচার নয়, হুম। সেই তাদেরকে জন্য যদি একটা অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন সেখানে সুপ্রিম কোর্টের কাছে এই ফ্যাক্টটা তুলে ধরা যায়, এই একটা নতুন তথ্য যদি তুলে ধরে একটা রিকোয়েস্ট করা যায়, হুজুর দেখো এই ঘটনা, এইটা আমরা দিচ্ছি, তোমরা যদি এই এদের যদি চাকরি অলরেডি, যেহেতু ওই অর্ডারে তোমাদের চাকরি চলে গেছে, তাদের যারা এরা চাকরির এরা দুর্নীতির মধ্যে যুক্ত নয়, এরা টেন্টেড টিচার নয়, সুতরাং এদেরকে তুমি দাও। এই রিকোয়েস্ট, এই অ্যাপিলটা যদি গিয়ে কোর্টের কাছে করা যেত, কিন্তু উইথ নিউ ফ্যাক্টস, যে ঘটনাটা যেরকম ভাবে আজকে মাননীয় বিচারপতি বলেছেন সেই প্রকৃতি। এখন এই নিয়ে টিম করা বা টিম করা নয়, সেটা নিয়ে আমি এটা এগুলো এটা হ্যাঁ, রাজনীতিকরণে আমি যাচ্ছি না। এইখানেই চন্দ্রশেখরদার প্রশ্ন, রাজ্যে সদিচ্ছা আছে কিনা যোগ্যদের বার করা। কারণ হ্যাঁ, তাও কিন্তু একদম। বলা হচ্ছে না, মানে যে যে পথটা রয়েছে সেই পথে যাচ্ছে না, একদম উল্টো পথে যাচ্ছে। না, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যখন এই শিক্ষকদের সঙ্গে মিলিত হয়েছেন, সেদিনই অলরেডি রিভিউ পিটিশন ফাইল হয়ে গেছে। তার মানে সেই ঘটনাগুলো যেগুলো মাননীয় বিচারপতি বলেছেন, সেই প্রস্তাবগুলোকে নিয়ে সেইভাবে আহ, সেই অ্যাপ্লিকেশনটা করা হয়নি, সেই ফ্যাক্ট গুলোকে ঢুকিয়ে এখানে করা হয়নি। তো তিনি তার সত্যি সদিচ্ছা আছে কি নেই সেটা আমরা তো বুঝতে পারছি না। সুতরাং এখন কথা হচ্ছে যে, কিন্তু এটা তো ঘটনা বটে আজকে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেই সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে এতগুলো মানে এতগুলো শিক্ষক দ্বারা আজকে, যারা কিন্তু সত্যি করাপশনের মধ্যে নেই, তারাও তার শিকারের বলি হয়ে গেলেন। এবং সমস্ত তাদের ফ্যামিলি কিভাবে আগামী দিন তাদের চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ভলেন্টারি সার্ভিস আপনারা দিন, এটা কোনো মানে যুক্তিসঙ্গত কোনো কথা? একটা একটা চিফ মিনিস্টারের কাছ থেকে এইটা এখানটাতে কথা প্রশ্ন শোনার জন্য? তার একটা, রাহুল গান্ধী তিনি আজকে বলেছেন যে এই যে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য 25,753 জনের চাকরি গেছে, প্রায় 26,000, তাদের বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবার অ্যাপিল করা হবে। এটা কি সম্ভব? রাষ্ট্রপতি অ্যাপিল করলে কিছু করা যাবে?
মানে দেখুন, এগুলো সব রাজনীতিকরণ। সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে প্রাণ ভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করা যায়, মার্সি পিটিশন করার জন্য প্রভিশন রয়েছে। কি বলে জেল রুল যেটা রয়েছে, সেই জেল ম্যানুয়াল অনুযায়ী যদি কারোর বলে ফাঁসির সাজা হয়, সেই জেল ম্যানুয়াল অনুযায়ী তখন সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানায়, চেয়ে হ্যাঁ। দরখাস্ত করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা 25,000 যাদের, তাহলে তো বহু, আজকে ভারতবর্ষের কি এরকম বহু শিক্ষা নিয়ে কেলেঙ্কারি এরকম অনেক হয়েছে, দুর্নীতি হয়নি? হ্যাঁ। বহু হয়েছে, সুতরাং তাদেরও তো চাকরি চলে গেছে রাষ্ট্রপতির কাছে। এটা রাজনীতিকরণ করার জন্য এই জিনিসটা করা হয়েছে সম্পূর্ণভাবে। রাহুল গান্ধী এটা একটা, কোনো কংগ্রেস এখন কোনো জায়গায় নেই, এইভাবে একটু ভেসে ওঠার চেষ্টা করছে। একদম এই জায়গাটাকেই প্রশ্ন যে রাজ্য সরকারের সদিচ্ছা আছে কিনা এই ব্যাপার থেকে বেরোতে গেলে। যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আগে একটা কমিটি তৈরি করতে হবে, সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে সমস্ত তথ্য সংগ্রহ করার পরে একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাবে যে এরা অযোগ্য, এরা যোগ্য। কিন্তু রাজ্য সরকারের কি সদিচ্ছা আছে? মুখ্যমন্ত্রীর কি সদিচ্ছা আছে? শিক্ষা দপ্তরের কি সদিচ্ছা আছে? এসএসসির কি সদিচ্ছা দেখুন, আছে? এই প্রশ্নটাই এখন বড় হিসেবে দেখা দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন, এই প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শিক্ষা দপ্তর সবাই শুধুমাত্র যারা এই চাকরি পায়নি তাদের ব্যাপারেই তাদের সদিচ্ছা, যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছিল তাদের ব্যাপারে রাজ্য সরকারের কোনো উদ্যোগ কোনো সময় ছিল না। যার ফলে যার ফলে আজকে মানে রাজ্য সরকার এই মামলার ব্যাপারেও কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না, বা যে প্রস্তাব একজন, তিনি প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ, কোন একটা দলের হতে পারে, তিনি তো আজকে তৃণমূলের সাংসদও হতে পারতেন। তিনি একদম। বিচারপতি থেকে তিনি আজকে বিজেপি হয়েছেন, তিনি তৃণমূলেরও হতে পারতেন। কিন্তু তার প্রস্তাবটাকে গ্রহণ করে রাজ্যের স্বার্থে, রাজ্যের যারা যারা চাকরি হারিয়েছে তাদের স্বার্থে এই প্রস্তাবটাকে গ্রহণ করে একটা চেষ্টা করা। রিভিউ পিটিশন কতখানি অ্যাকসেপ্ট হবে হবে না সেটা সুপ্রিম কোর্ট সব থেকে একদম করতে পারে, কিন্তু তাহলেও অ্যাপ্রোচটা, অ্যাটলিস্ট রিকোয়েস্ট, অনেস্ট ইন্টেনশনটা প্রমাণ হতো মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তরে। একদম আমাদেরও একই প্রশ্ন যে যোগ্য অযোগ্য এইটা যদি ভাগ হয়ে যায়, ওটা যদি ঠিক হয়ে যায় যে এরা যোগ্য এরা অযোগ্য, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো অযোগ্যরা ছাড়বে না। কারণ তারা নানা রকম উপঢৌকন টাকা পয়সা দিয়ে নানা রকম ইনফ্লুয়েন্স করে চাকরি পেয়েছে, তাদের সেই যোগ্যতা নেই, তারা পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, হ্যাঁ। অনেকেই ওএমআর শিট খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটা থেকে তাহলে তারা তো ছেড়ে কথা বলবে না, অতএব তখন আরো 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 বড় বিপদের সম্ভাবনা। সেই কারণে যোগ্য অযোগ্য এটা সাধারণ মানুষ বুঝছে, আমরাও না, বুঝছি। না, না, অযোগ্যদের জন্যই তো সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট একদম করে একদম চেষ্টা এই করা হয়েছিল, অযোগ্যদের জন্যই যেটার কিন্তু বিরুদ্ধে সুপারনিউমারি সিবিআই পোস্ট এনকোয়ারি। তৈরি করা হয়েছে। আজকে রাজ্য সরকার বেঁচে গেল, যে সুপ্রিম কোর্ট সেটার ব্যাপারে স্থগিতাদেশ দিল যে না, এটা করতে পারা যায় না। এটা আজকে হ্যাঁ, রাজ্য সরকারের সেই কাছে জায়গা এটা থেকে একটা সেই অনেক জায়গা থেকে হয়তো রাজ্য সরকার এখানে স্বস্তি পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে সুবিধা ওই যে পেল। 26,000, তাদের মধ্যে যে বলা হচ্ছে 7,000 বাদ দিলে আরো যারা আছে 19,000-এর মধ্যে কারা যোগ্য অযোগ্য, সেই যোগ্য অযোগ্য যদি লিস্ট এসএসসি কে দিতে হবে, যদি না দেয় সুপ্রিম কোর্টে যতই আপিল করুক মনে হয় না, যারা আইনজ্ঞ তাদের মতে মনে হয় না যে না, না, কিছু হবে। তাই সদিচ্ছাটা আগে জরুরি, সেই সদিচ্ছার জন্য অভিজিৎ গাঙ্গুলি না হোক অন্য কোনো বিচারপতির তত্ত্বাবধানে এই বিষয়টি হোক, এটাই আমরা দাবি রাখছি। যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ, আহ তিনি বিজেপি তৃণমূল বিরোধী, তার দরকার নেই, কিন্তু অন্য কোনো, এই পশ্চিমবাংলায় এই ভারতবর্ষ তো অনেক আছে, সুপ্রিম অভিষেক মনু কোর্টে সিংভি বা বহু কপিল সিব্বল বিচারপতি যদি রয়েছে। নিয়ে আসা যেতে পারে, সুপ্রিম তাহলে তো অনেক বড় বড় জাজ সুপ্রিম আছে যারা অবসরপ্রাপ্ত সুপ্রিম বিচারপতি, কোর্টে তাদের বহু দিয়ে একটা কমিটি বিচারপতি গঠন রয়েছে, করা হোক। তাদের নেতৃত্বাধীন একটা গঠন করে, কমিটি গঠন করে চেষ্টা করে দেখতে পারা যেতে একদম পারে। একদম আমরাও সেটাই চাইছি, জানি না সেই বিষয়টি নেবেন কিনা। কিন্তু এছাড়া কিন্তু পথ আর নেই। ওই সুপার নিউমারি নিয়ে সিবিআই তদন্ত হয়নি, এটা হয়তো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার বড় জয় মনে করছে, কিন্তু জয় এখনো হয়নি। যতক্ষণ না ওই 26,000-এর চাকরিটা কি হলো, যোগ্য অযোগ্য ঠিক না হবে, ততক্ষণ কিন্তু এই থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা যথেষ্ট সন্দেহ আছে।
ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।